বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী যারা আজকের ক্লাসটা দেখছেন, সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী, খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, উৎপাদন ব্যয় বিবরণী। আজকে আমরা মূলত এই উৎপাদন ব্যয় বিবরণীটা কিভাবে শিখতে হয় বা কিভাবে এটা প্রস্তুত করতে হয় নিয়মটা জানবো। এরপরে আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক করব। তো তোমরা অবগত আছো যে আমাদের এখানে গত 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস চলবে, এটা সবার জন্য উন্মুক্ত। এখানে বিশেষ করে এখানে ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে বিবিএন, বি লেভেল এবং বিবিএস এ যারা আছে ওদের জন্য। তো তোমাদেরও মন খারাপ করার কিছু নেই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্ট আছো, ইনশাআল্লাহ তোমাদের ক্লাসগুলোও ধারাবাহিকভাবে হবে। শুধু তোমাদের কাজ হচ্ছে একটু সময় মতো যখনই রুটিন অনুযায়ী ক্লাস থাকবে তোমরা ক্লাসগুলো একটু দেখবা। তোমাদের যারা ফ্রেন্ড আছে বা তোমাদের পরিচিত যারা আছে এই উচ্চ মাধ্যমিক লেভেলের, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসের এই যে টিউটোরিয়াল গুলো শেয়ার করে দিবা। আর আপনারা যারা অভিভাবক অথবা যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা দেখছেন, আপনারাও কষ্ট করে আপনাদের যে ছোট ভাই বোন অথবা আপনাদের ছেলে মেয়ে অথবা আপনাদের এরকম পরিচিত কোনো যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্ট থাকে, ওদের সাথে একটু ক্লাসের টিউটোরিয়াল গুলা শেয়ার করে দিবেন। তো চলো আমরা আজকের ক্লাসে শুরু করি। আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে অবশ্যই একটা অঙ্ক আসবে পরীক্ষায়। তো আমরা আজকে সামান্য কিছু বেসিক বিষয় আলোচনা করব, নিয়মটা আলোচনা করব কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা যায়। তো আশা করছি তোমরা যদি এই নিয়মটা আর বেসিক ক্লাসটা যদি একটু করতে পারো, আমার মনে হয় না তোমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পরীক্ষায় কোনো সমস্যার সম্মুখীন হবে। ইনশাআল্লাহ অবশ্যই সমাধান করতে পারবা। চলো আমরা ক্লাসে শুরু করি। প্রথম হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, তিনটা অংশ এখানে। প্রথমে আসো, উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদনটা হচ্ছে প্রকৃত প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় উৎপাদন। প্রকৃত প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় কি? উৎপাদন। এখন প্রকৃত প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য তোমার যে খরচগুলা সংগঠিত হয়, এই খরচগুলাকে বলা হয় উৎপাদন ব্যয় বলা হয়। আর যে তালিকার মাধ্যমে আমরা উৎপাদন সংক্রান্ত যে খরচগুলা হয়, এই খরচগুলাকে আমরা যখন একটা বিবরণী বা তালিকার মাধ্যমে উপস্থাপন করি, তখন সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। এখন আমরা যখন কোনো একটা পণ্য উৎপাদন করতে চাই, এখানে আমরা দুই রকমের অর্থাৎ আমরা 3 রকমের এখানে উৎপাদন ব্যয়ের ভিতরে 3 রকমের খরচ আমাদেরকে এখানে করতে হয়। এক ধরনের খরচ করতে হয় আমাদের কাঁচামালের জন্য, কাঁচামাল। এরপরে আমাদেরকে খরচ করতে হয় মজুরি বা শ্রমের জন্য খরচ করতে হয়। এরপরে হচ্ছে যে উপরিব্যয়, উপরিব্যয় বা কারখানা উপরিব্যয় বলা হয়। এই কারখানা উপরিব্যয়, এই কারখানা উপরিব্যয়টা করতে হয়। এই 3টা খরচ করলে আমরা সাধারণত একটা পণ্যকে উৎপাদন করতে পারি বা ব্যবহার উপযোগী করে তুলতে পারি। তো কাঁচামাল, মজুরি, আবার উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়। এখন এই কাঁচামালটা হচ্ছে আমরা যে পণ্যটা উৎপাদন করব, সে পণ্যটার প্রাথমিক অবস্থা বা প্রকৃত প্রদত্ত অবস্থা বা সম্পদকে বলা হয় কাঁচামাল। যেমন আমরা যদি ফার্নিচার তৈরি করতে চাই, আমাদের কাঠ লাগবে, তাহলে কাঠটা হচ্ছে এখানে কাঁচামাল। আমরা যদি কাপড় তৈরি করতে চাই, আমাদের সুতা লাগবে, তাহলে সুতাটা হচ্ছে এখানে কাঁচামাল। আমরা যদি সুতা তৈরি করতে চাই, আমাদের তুলা লাগবে, তাহলে তুলাটা হচ্ছে যে কাঁচামাল। তাহলে যে পণ্যটা থেকে অর্থাৎ আমরা যে পণ্যটা উৎপাদন করতে চাইছি, ওই পণ্যটার প্রাথমিক অবস্থাকে বলা হয় কাঁচামাল। এই কাঁচামাল আবার 2 রকমের আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আর একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালটা হচ্ছে কোন পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামালটা তোমাকে অবশ্যই করতে হবে,
যে কাঁচামালটা অবশ্যই লাগবে সেটাকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। যেমন বলছিলাম ফার্নিচার তৈরি করতে গেলে আমাদের কাঠ লাগবে, তারপর আমরা সুতা উৎপাদন তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, তুলা লাগবে। আবার কাপড় তৈরি করতে গেলে সুতা লাগবে। তাহলে ফার্নিচার তৈরি করার প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে যে কাঠ, সুতা তৈরি করার প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে তোমার তুলা, এরপর হচ্ছে যে কাপড় তৈরি করার প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে সুতা। কারণ এই খরচগুলা না করলে, এই কাঁচামালগুলা না করলে তোমার পণ্যটা উৎপাদন করা অসম্ভব। সেই জন্য এগুলাকে বলা হবে প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে যে কাঁচামালটা ছাড়া পণ্য উৎপাদন করা অসম্ভব, অবশ্যই যে কাঁচামালটা লাগবে সেটাকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। আর পরোক্ষ কাঁচামালটা হচ্ছে তুমি ফার্নিচার যখন তৈরি করতে যাবা, কাঠের সাথে সাথে তোমার আরো কিছু উপাদান লাগবে। যেমন এখানে তোমার প্যারেট লাগতে পারে, বার্নিশ পেপার লাগতে পারে, রং লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি আরো কিছু উপাদান লাগবে, ওগুলাকে বলা হবে পরোক্ষ কাঁচামাল। ঠিক আছে। একইভাবে মজুরি, এই মজুরিটাও আমাদের তোমার কোন একটা পণ্য উৎপাদন করতে গেলে যে মজুরি বা শ্রমের জন্য যে খরচটা অবশ্যই দিতে হবে সেটাকে বলা হয় তোমার মজুরি। এখানে মজুরির ভিতরে দুই রকমের মজুরি আছে, একটা হচ্ছে যে তোমার প্রত্যক্ষ আর একটা হচ্ছে কি পরোক্ষ। অর্থাৎ এগুলো সবগুলো দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ মজুরি কিরকম, যেমন তুমি ফার্নিচার তৈরি করতে গেলে তোমার এখানে অবশ্যই যে কার্পেন্টার অর্থাৎ যে তোমার প্রধান মিস্ত্রি যিনি সে আসবে, তাকে টাকা না দিলে তোমার ফার্নিচার বানানো হবে না, তাহলে তার খরচটাকে বলা হবে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম। আবার যে প্রধান মিস্ত্রি আছে তার সাথে সহযোগিতা করার জন্য একজন সহযোগী আসে, তাকে আমরা যে টাকাটা দেবো সেটাকে বলা হয় পরোক্ষ মজুরি। এখন তুমি যদি প্রত্যক্ষ মজুরি বা প্রধান মিস্ত্রিকে যদি টাকাটা না দাও তাহলে কিন্তু তোমার পণ্যটা উৎপাদন হবে না। সেই জন্য প্রধান মিস্ত্রির যে খরচটা সেটাকে আমরা প্রত্যক্ষ মজুরি বলবো, তার সরবরাহকারীর যে খরচটা সেটাকে আমরা পরোক্ষ মজুরি বলবো। আর উপরিব্যয় এটাও আবার দুই প্রকার, প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। ঠিক আছে। তো আমাদের এখানে উপরিব্যয় মানে অন্যান্য যে সমস্ত খরচ, কাঁচামাল এবং মজুরি ছাড়াও পণ্য উৎপাদন করার সময় অন্যান্য যে সমস্ত খরচ আছে সেই খরচগুলা এটার ভিতরে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর একটা হচ্ছে পরোক্ষ খরচ। তো এখানে আমাদের তাহলে প্রত্যক্ষ খরচ আমরা তিনটা পাইলাম, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ বা উপরিব্যয়। এই তিনটা প্রত্যক্ষ খরচ আমরা যোগ করে দিলে পাবো মুখ্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ খরচ গুলো যোগ করলে কি পাবো, মুখ্য ব্যয়। আর এখানে যে তিনটা পরোক্ষ খরচ পেলাম, একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি আর একটা হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ। এই তিনটা পরোক্ষ খরচ যোগ করে দিলে আমরা পাবো উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়। ক্লিয়ার? ওকে। তাহলে এই পণ্য উৎপাদন করার জন্য আমাদের এই তিনটা লাগবে, আমরা স্টেপ বাই স্টেপ কোথায় কোনটা প্রয়োগ হবে সেটা দেখব। এরপরে আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যখন একটা পণ্য উৎপাদন করতে যাব, একটা পণ্যে সাধারণত তিনটা অবস্থা থাকে। একটা হচ্ছে যে তোমার কাঁচামাল, একটা হচ্ছে কাঁচামাল, আর একটা হচ্ছে আংশিক উৎপাদিত পণ্য, এরপরে আরেকটা হচ্ছে তৈরি পণ্য। অর্থাৎ একটা পণ্য তিনটা অবস্থার পরে আমাদের কাছে চূড়ান্ত পণ্য হিসাবে আসে। প্রথমত হচ্ছে যে তুমি কোনো একটা পণ্য উৎপাদন করার জন্য কাঁচামাল ক্রয় করলা, তাহলে কাঁচামাল পর্যায়ে আছে এটা। এরপরে তুমি কাজ শুরু করলা, কাজ শুরু করার আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠান তার একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে হিসাব করে ফেলে। তো তারা পণ্যটা উৎপাদন করা শুরু করছে, কিছু কাজ হয়েছে কিছু কাজ এখনো হয় নাই, মানে কাজটা চলমান আছে, যেটাকে বলবো আমরা আংশিক উৎপাদিত পণ্য বা চলমান কার্য বা চলতি কার্য বলা হয়। আর তৈরি পণ্য হচ্ছে যে পণ্যটা উৎপাদন হয়ে গেছে, আমরা চাইলে এটা বিক্রি করতে পারবো, এটাকে বলা হয় তৈরি পণ্য। তাহলে একটা পণ্যের কয়টা অবস্থা থাকে, তিনটা, কাঁচামাল পর্যায়ে, চলতি কার্য পর্যায়ে বা আংশিক উৎপাদিত পণ্য পর্যায়ে, আর একটা হচ্ছে তোমার তৈরি পণ্য পর্যায়ে। আবার এগুলা আবার দুই প্রকার, সবগুলা কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে সমাপনী। একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে কি সমাপনী। তাহলে কাঁচামালেরও দুইটা, একটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল আর একটা হচ্ছে প্রারম্ভিক সমাপনী কাঁচামাল। আংশিক উৎপাদিত পণ্য দুই প্রকার, প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য, সমাপনী আংশিক উৎপাদিত পণ্য। তৈরি পণ্য দুই প্রকার, প্রারম্ভিক তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্য।
এখন এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে আমরা গিয়ে কাজ করব, উৎপাদন ব্যয় বিবরণের মধ্যে দেখব কোনটার কাজ আমরা কোথায় করতে হয়। তাহলে প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে যে গত বছরে যে কাঁচামালটা অব্যবহৃত থেকে গেছে, যেটা নিয়ে চলতি বছর আমরা কাজ শুরু করব, ওটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। আর সমাপনী কাঁচামাল হচ্ছে যে চলতি বছরে যে কাঁচামালটা ব্যবহার করা হয় না, অব্যবহৃত থাকছে, সেটাকে বলা হয় সমাপনী কাঁচামাল। আর আংশিক উৎপাদিত পণ্য চলতি গত বছর যে কাজটা অর্ধসমাপ্ত আছে, যে কাজটা চলতি বছর আমাদেরকে শেষ করতে হবে, সেটা হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্য। আর চলতি বছর শেষ হয়ে গেছে কিন্তু কাজটা শেষ হয় নাই, চলমান আছে, সেটাকে বলা হয় সমাপনী আংশিক তৈরি পণ্য। একইভাবে তৈরি পণ্য, গত বছর আমরা পণ্যটা উৎপাদন করছি, বিক্রয় হয় নাই, মানে উৎপাদন করছি বিক্রয় হয় নাই, ওই পণ্যটা আমরা চলতি বছরে বিক্রি করব, সেটাকে বলা হয় প্রারম্ভিক তৈরি পণ্য। আর চলতি বছরে যে কাজটা উৎপাদন হয়ে গেছে, পণ্যটা উৎপাদন হয়ে গেছে, গুদামে আছে কিন্তু বিক্রয় হয় নাই, সেটাকে বলা হয় সমাপনী তৈরি পণ্য। মনে রাখবা প্রারম্ভিক গুলা সবসময় যোগ করতে হবে, সমাপনী গুলা উৎপাদন ব্যয়ের ভিতরে সবসময় কি করতে হবে, বিয়োগ করতে হবে। ওকে, এখন আমরা দেখব কিভাবে উৎপাদন ব্যয় বিবরণীর স্টেটমেন্টটা করা যায়। সবাই একটু স্টেটমেন্টটা দেখো, এরপরে আমরা অঙ্কটা সমাধান করব। এই উৎপাদন ব্যয় বিবরণীর স্টেটমেন্টটা হচ্ছে, উৎপাদন ব্যয় বিবরণীর স্টেটমেন্টটা হচ্ছে জাস্ট আমি আংশিক কিছু তথ্যের সাহায্যে আমরা দেখব। তো এখানে উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা, প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এখানে লিখবা, উৎপাদন ব্যয় বিবরণী এখানে লিখবা, তারপরে তারিখটা অবশ্যই লিখবা, যে বছরে শেষ হয়েছে সেই তারিখটা লিখবা। যেমন এখানে আমরা যদি লিখি 31শে ডিসেম্বর 2021 ইন সমাপ্ত বছরের জন্য, এটা লিখবা। ডিসেম্বর 2021 ইন সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা, ঠিক আছে। এখন আসো, তাহলে এখানে আমরা তারিখটা লিখছি কাল্পনিক, তারিখটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, এই যে এখানে যে তারিখটা ওইটা আমরা এখানে লিখলাম, কিন্তু প্রশ্নে তারিখ দেওয়া থাকবে। তো এই উৎপাদন ব্যয় বিবরণীটা শুরু হবে প্রারম্ভিক কাঁচামাল দিয়ে, তাহলে প্রথমে আমরা লিখব প্রারম্ভিক কাঁচামাল, এটার সাথে যোগ করব কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়। এই কাঁচামাল ক্রয়ের সাথে প্রশ্নে যদি ক্রয় ফেরত থাকে সেটা বিয়োগ করবা, প্রশ্নে যদি ক্রয় পরিবহন থাকে সেটা যোগ করবা। কার সাথে? কাঁচামাল ক্রয়ের সাথে। তাহলে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয়, এই কাঁচামাল ক্রয়ের সাথে ক্রয় ফেরত থাকলে বিয়োগ করব, ক্রয় পরিবহন থাকলে যোগ করব। এরপরে এখান থেকে সমাপনী কাঁচামাল বিয়োগ করব, সমাপনী কাঁচামাল বিয়োগ করব। তাহলে যেটা পাবো সেটার নাম হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। কি পাবো আমরা? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে আবার দেখি, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল, তাহলে বের হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আর প্রশ্নে যদি ক্রয় পরিবহন এবং ক্রয় ফেরত দেওয়া থাকে সেটা কাঁচামাল ক্রয় থেকে বিয়োগ করবা। আবার প্রশ্নে যদি ক্রয় ফেরত এবং ক্রয় পরিবহন যদি দেওয়া থাকে সেটা কাঁচামাল ক্রয় থেকে বিয়োগ করবা। তাহলে আমাদের এখানে কাঁচামাল ক্রয়ের টাকাটা পাবো, এরপরে সমাপনীটা বিয়োগ করলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এখন এখানে একটা বিষয় মনে রাখবা, অনেক সময় ব্যবহৃত কাঁচামালের ব্যয় প্রশ্নে দেওয়া থাকে, প্রারম্ভিক দেওয়া থাকে, সমাপনী দেওয়া থাকে, কাঁচামাল ক্রয়টা বের করতে বলে। আমরা যদি স্টেটমেন্টটা জানি ওইটা বের করতে পারবো কিভাবে? সেই ক্ষেত্রে আমরা ব্যবহৃত কাঁচামালের এই ব্যয়ের সাথে সমাপনীটা আগে বিয়োগ করছি, যোগ করব, প্রারম্ভিকটা বিয়োগ করলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন আসো, আমরা এখন আমাদের এখানে যে তথ্যটা দেওয়া আছে ওই তথ্য অঙ্কেরটা আমরা পরে করতেছি। আসো, এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি
প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ অন্যান্য খরচ, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই দুইটা প্রত্যক্ষ খরচ যোগ করব। এই দুইটা প্রত্যক্ষ খরচ কি করব? যোগ করব। যোগ করলে পাবো আমরা মুখ্য ব্যয়। কি পাবো? মুখ্য ব্যয়। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করব। যোগ করে আমরা যখন ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ করব তখন এখানে পাবো মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় পর্যন্ত বের করার নিয়মটা কি? প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল। তাহলে বের হবে কি? ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করবা, তাহলে বের হবে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করবা, কারখানা উপরিব্যয় যোগ করবা। এখন দেখো কারখানা উপরিব্যয় তো আর একটা না, অনেকগুলা থাকতে পারে। কারখানা উপরিব্যয় বলতে যত প্রকারের পরোক্ষ খরচ আছে সবগুলো কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে। এরপরে কারখানা সংক্রান্ত বা উৎপাদন খরচ সংক্রান্ত যত খরচ আছে সবগুলো এখানে আসবে। সবগুলো যোগ করলে আমরা কারখানা উপরিব্যয় পাবো। তাহলে এই কারখানা উপরিব্যয় যখন যোগ করে দেব তখন পাবো আমরা উৎপাদন ব্যয়। কি পাবো? উৎপাদন ব্যয় পাবো। উৎপাদন ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয়, আবার এটাকে কারখানা ব্যয়ও বলা হয়। কারখানা ব্যয় পাবো, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় পাবো। এখন এই উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে ওই যে আমরা তিনটা তৈরি পণ্য লিখছিলাম, আংশিক তৈরি পণ্য, কাঁচামালের মজুরটা তো আমরা লিখে ফেললাম, একটা শেষ। এরপর হচ্ছে যে এটার সাথে প্রারম্ভিক তৈরি পণ্য, প্রারম্ভিক চলতি কার্য, প্রারম্ভিক চলতি কার্য যোগ করব আর সমাপনী চলতি কার্য বিয়োগ করব। তাহলে পেয়ে যাব আমরা এখানে কি? এখানে পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় পাবো, উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ, তাহলে পেয়ে যাব আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। আবার দেখি, তাহলে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটার সাথে প্রত্যক্ষ আরো অন্য দুইটা খরচ আছে, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করলে পাবো আমরা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়গুলো যোগ করলে পাবো আমরা উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এই উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ, তাহলে পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। কি পাবো? উৎপাদিত পণ্যের ব্যয়। এখন এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ, প্রারম্ভিক তৈরি পণ্য যোগ আর সমাপনী তৈরি পণ্য বিয়োগ, তাহলে পেয়ে যাব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। আবার তাহলে উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ করলে পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ এবং সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে পেয়ে যাব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। এখানে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় দেওয়া আছে, প্রশ্নে প্রারম্ভিক চলতি কার্য বা সমাপনী চলতি কার্য দেওয়া নাই, তখন উৎপাদন ব্যয় যেই কথা তোমার উৎপাদিত পণ্যের ব্যয়ও সেম কথা। আবার প্রশ্নে প্রারম্ভিক চলতি কার্য দেওয়া নাই, সমাপনী চলতি কার্য দেওয়া নাই, প্রারম্ভিক তৈরি পণ্য দেওয়া নাই, সমাপনী তৈরি পণ্য দেওয়া নাই, তখন উৎপাদন ব্যয়টাই হয়ে যাবে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। মনে থাকবে? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত আরেকবার দেখি আমরা। প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল, কি বের হবে বলো? 3 সেকেন্ড সময়। কি বের হবে? 3 2 1। কি বের হবে তাহলে আমাদের? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটার সাথে প্রত্যক্ষ খরচ অন্য দুইটা আছে, যোগ করলে পাবো মুখ্য ব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করলে পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এটার সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ করলে পাবো আমরা উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে পাবো আমরা বিক্রিত পণ্যের কি? ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা পাবো। এই বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত আমাদের মূল কাজ। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা পরিচালন ব্যয়গুলো যোগ করব, পরিচালন ব্যয়
পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, এই অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় ও বন্টন খরচ। এই দুইটা যখন আমরা যোগ করব, যোগ করে আউটার কলাম পাবো, তখন আমরা পাবো কি মোট ব্যয়। কি পাবো আমরা? মোট ব্যয় পাবো। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয়গুলো যোগ করব, তাহলে পেয়ে যাব আমরা মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে যখন আমরা মুনাফাটা যোগ করব, মুনাফাটা যোগ করব, তখন পেয়ে যাব বিক্রয়। আর এটাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী পুরোটা। ঠিক আছে, এটা হচ্ছে যে উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে আরেকবার আমরা একটু দেখে নিই। প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল ব্যবহৃত কাঁচামালের ব্যয়। প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ অন্য খরচ যোগ করলে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। কারখানা উপরিব্যয় কোনগুলা? কারখানা সংক্রান্ত এবং পরোক্ষ খরচ যেগুলো আছে এগুলো হচ্ছে কারখানা ব্যয়। যোগ করলে কারখানা উপরিব্যয় এবং মুখ্য ব্যয়ের সাথে যোগ করে দিলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এখানে উৎপাদন ব্যয় আর কারখানা ব্যয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে কারখানা উপরিব্যয় মানে কারখানা সংক্রান্ত খরচ শুধু, আর উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় মানে মুখ্য ব্যয় এখানে যোগ হবে। এটার সাথে প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য যোগ সমাপনী আংশিক তৈরি পণ্য বিয়োগ করলে পাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে পাবো কি উৎপাদিত পণ্যের ব্যয়। এটার সাথে পরিচালন ব্যয়গুলো যোগ করলে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ করলে পাবো মোট ব্যয়, আর মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পেয়ে যাব আমরা কি বিক্রয়। এই যে প্রারম্ভিক কাঁচামাল দিয়ে কাজটা শুরু হলো, বিক্রয় দিয়ে কাজটা শুরু হলো, এই পুরো বিবরণীটাই হচ্ছে তোমার উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে কষ্ট করে একটু এই উৎপাদন ব্যয় বিবরণীর ফরম্যাটটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এই জন্য মুখস্থ করতে হবে কারণ মাঝে মাঝে দেখবা আমাদের কিছু মিসিং ফিগার দেওয়া থাকে, মানে কোনো তথ্য দেওয়া থাকে না, নিচের একটা টাকা দেওয়া আছে, উপরে টাকা দেওয়া আছে, মাঝখানের একটা টাকা মিসিং আছে। তখন আমাদের এই মিসিং ফিগার গুলো বের করার জন্য আমাদের এই পুরো স্টেটমেন্টটা লাগবে। ঠিক আছে, স্টেটমেন্টটা জানা থাকলে তুমি যে কোনো ভাবে অর্থাৎ সহজে তুমি এই মিসিং ফিগার গুলো বের করতে পারবা। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের আজকের প্রধান কাজ হচ্ছে আমরা উৎপাদন ব্যয় বিবরণের যে ফরম্যাটটা আছে এই উৎপাদন ব্যয় বিবরণের ফরম্যাটটা কি করব? মুখস্থ করে ফেলবো। এখন চলো এই উৎপাদন ব্যয় বিবরণী সংক্রান্ত একটা প্রশ্ন আমি এখানে লিখে রাখছি, এই প্রশ্নটা আমরা একটু সমাধান করব। যেমন প্রথমে এখানে দেওয়া আছে অর্পণা ট্রেডার্সের 31শে ডিসেম্বর 2021 উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে, যেখানে কাঁচামাল মজুদ, এই যে কাঁচামাল মজুদ 1/1/2021, তাহলে 1/1 মানে এটা হচ্ছে প্রারম্ভিক। এরপরে কাঁচামাল ক্রয় আছে, কাঁচামালের ফেরত আছে, এখানে ফেরত আছে, তারপরে কাঁচামাল মজুদ 31/12, এই যে 31/12 যেটা দেওয়া আছে এটা হচ্ছে সমাপনী। আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। কিছুক্ষণ আগে আমরা পড়ছি ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা কিভাবে বের করতে হয়, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল। তাহলে চলো আমরা ক নাম্বারটা করে ফেলি। আর এখানে সবগুলো তথ্য তোমার প্রশ্নে দেওয়া থাকবে, তোমার কাজ হচ্ছে তথ্যগুলো নিয়ে শুধু যোগ বিয়োগ করা। তো চলো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করে ফেলি। ক নাম্বার কলাম করবা সুন্দর করে, টাকার কলাম দুইটা দিবা, বিবরণ টাকা, টাকা উপরে লিখবা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। এখানে দেখো তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রারম্ভিক কাঁচামাল, এই প্রারম্ভিক কাঁচামাল আছে, এই যে দেখো কাঁচামাল মজুদ এই যে 40,000 টাকা, লিখো 40,000 টাকা। এরপরে যোগ কাঁচামাল ক্রয়, তো কাঁচামাল ক্রয় আছে, এই যে দেখো ওরা কাঁচামাল কি করছে, এই যে কাঁচামাল ক্রয় করছে, এই কাঁচামাল ক্রয় আছে 70,000 টাকা, এখানে ইনার কলামে লিখবো আমরা। এখন এখানে দেখো কেন ইনার কলামে লিখবো, আমাদের এখানে দেখো একটা ক্রয় ফেরত দেওয়া আছে, যে কাঁচামাল ফেরত দেওয়া আছে 3,000 টাকা, এটা এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ
ফেরত, ক্রয় ফেরত বা কাঁচামাল ফেরত, এটা আছে 3000 টাকা, বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আর আছে 67000 টাকা। এখানে আরেকটা খরচ দেওয়া আছে, দেখো এখানে দেখো, এই যে নিচের দিকে দেখো, এই যে নিচের দিকে দেখো, এই যে ক্রয় পরিবহন, এই ক্রয় পরিবহনটাও আমরা কি করব, এই কাঁচামাল ক্রয়ের সাথে যোগ করে দেব। তাহলে লিখো যোগ ক্রয় পরিবহন, যোগ ক্রয় পরিবহন 1000 টাকা, তাহলে যোগ করলে হচ্ছে 68000 টাকা। তাইলে মনে রাখবা, কাঁচামালের সাথে ক্রয় ফেরত থাকলে বিয়োগ করবা, ক্রয় পরিবহন থাকলে যোগ করবা, আর একটা থাকে আমদানি শুল্ক থাকলেও যোগ করবা। এখন এই দুইটা যোগ করো, দুইটা যোগ করলে 8 0 0 0 আর 4 6 যোগ করলে 10, 1,08,000 টাকা। এই 1,08,000 টাকা, এই 1,08,000 টাকা থেকে এখন আমরা এই যে কাঁচামাল মজুদ 31/12 যে 20,000 টাকা আছে, এটা বিয়োগ করে দেব। বিয়োগ সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল 20,000, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 1,08,000 থেকে 20,000 টাকা চলে গেলে আর আছে 88,000 টাকা। 88,000 টাকা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। সমাধান হয়ে গেল। তাহলে সহজ না? খুবই সহজ, ইজিলি সমাধান করতে পারবে, একটু মনোযোগ দিতে হবে। তাহলে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল। আর কাঁচামাল ক্রয়ের সাথে প্রশ্নে যদি ক্রয় ফেরত অথবা ক্রয় পরিবহন থাকে, ওইটা যোগ বিয়োগ করতে হবে। এখন আসো খ নাম্বার বলছে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার জন্য। তো উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, কাঁচামাল, যেহেতু আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পর্যন্ত করে ফেলছি, এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকে আমরা নিচের দিকে যাব। খ নাম্বার, তো উৎপাদন ব্যয় বিবরণী করার জন্য উপরে প্রতিষ্ঠানের নাম লিখবো। তাই লিখবো অর্পণা ট্রেডার্স, উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা। এরপরে উৎপাদন ব্যয় বিবরণী, তারিখ লিখবা, তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2021 ইং সমাপ্ত বছরের জন্য কলাম করব। বিবরণ তো প্রথমে আমরা ওই যে ক নাম্বার থেকে পাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা লিখে ফেল। ব্যবহৃত কাঁচামালের ব্যয় 88,000 টাকা, এটা আমরা লিখে রাখলাম। এখন এটার সাথে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করব। যেমন প্রত্যক্ষ খরচের ভিতরে কি আছে দেখো, এখানে প্রত্যক্ষ খরচের ভিতরে একটা উৎপাদন মজুরি আছে। কি দেওয়া আছে, এই যে দেখো এখানে এই যে উৎপাদন মজুরি আছে। তাহলে উৎপাদন মজুরিটা আমরা যোগ করে দেব, যোগ উৎপাদন মজুরি, উৎপাদন মজুরি 10,000 টাকা। তাহলে আর যেহেতু কোনো প্রত্যক্ষ খরচ নাই, তাহলে এটা যোগ করো, যোগ করলে পাবো এই যে 98,000 টাকা। এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়। এখন এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় গুলো যোগ করব। কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। এখানে দেখো কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। এখানে দেখো এই যে পরোক্ষ মজুরি একটা দেওয়া আছে 3,500, পরোক্ষ মজুরি। এই পরোক্ষ মজুরিটা আমরা এখানে লিখবো, পরোক্ষ মজুরি। তাহলে লিখো পরোক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। যদি পরোক্ষ কাঁচামাল থাকতো সেটাও আমরা এখানে লিখতাম, 3,500 লিখলাম। এরপরে যাও, বিক্রয় পরিবহন আসবে না এখানে, কারখানার ভাড়া, কারখানা সংক্রান্ত সকল খরচ এখানে আসবে, কারখানা ভাড়া। এখন এই কারখানার ভাড়া দেখো, এই কারখানার ভাড়া হচ্ছে 4,500। এরপরে কি আছে দেখো, কারখানা অফিস খরচ, এটা অফিস ও প্রশাসনিকের মধ্যে আসবে। অফিস ভাড়া, অফিস ও প্রশাসনিক, বিক্রয় দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তাহলে আমাদের পরোক্ষ খরচ আছে এখানে কয়টা? দুইটা। একটা হচ্ছে পরোক্ষ মজুরি, আর একটা হচ্ছে কারখানার ভাড়া। তাহলে এই দুইটা যোগ করি 5, 4,000, 8,000 টাকা, 8,000 টাকা।
তাহলে যোগ করে দাও 98,000 টাকার সাথে 8,000 টাকা যোগ করলে হচ্ছে 1,06,000 টাকা। 1,06,000 টাকা। এই 1,06,000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আমাদেরকে বলছে উৎপাদন ব্যয় নির্ণয় করতে, তাহলে উৎপাদন ব্যয়টা আমরা নির্ণয় করলাম। ঠিক আছে। আর এখানে যদি উৎপাদন ব্যয় বিবরণী পুরোটা করতে বলতো তাহলে আমরা একবারে মোট বিক্রয় পর্যন্ত করে ফেলতাম। ঠিক আছে। ওকে, তাহলে এই যে আমাদের উৎপাদন ব্যয়টা বের হয়ে গেল। শেষ খ নাম্বারের কাজ। ওকে, এরপরে গ নাম্বারে কি করতে বলছে? আমাদেরকে একটা আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। তো আয় বিবরণী প্রস্তুত করব। তো আয় বিবরণীর জন্য আবার কলাম করব আমরা সেম টু সেম। আয় বিবরণীর জন্য কলাম করব, আবার কলাম করব। তো আয় বিবরণীতে উপরে প্রতিষ্ঠানের নাম, তারিখ এগুলো অবশ্যই লিখে ফেলবা। এখানে উৎপাদন প্রতিষ্ঠানের নাম লিখবা, যেমন অর্পণা ট্রেডার্স। এরপর আয় বিবরণী লিখবা, তারিখটা লিখবা 31 ডিসেম্বর 2021 ইন সমাপ্ত বছরের জন্য। লিখবা এটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি আমরা। এখন প্রথমে এখানে দেখো, এখানে প্রথমে যেহেতু আমাদের এখানে আয় বিবরণীটা শুরু করতে হবে বিক্রয় দিয়ে, তো এখানে আমরা দেখি আমাদের প্রশ্নে যে দেখো বিক্রয় দেওয়া আছে, তাহলে লিখে ফেলো প্রথমে বিক্রয়। এখানে মনে রাখবা যদি প্রশ্নে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা দেওয়া থাকতো তাহলে বিক্রয়ের সাথে আমরা কি করব? বাদ দেব। তাহলে বিক্রয় 1,70,000 টাকা লিখে ফেললাম। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে, এখন কথা হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু আমাদের বের করা নাই। বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ, অথবা প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য যোগ সমাপনী আংশিক তৈরি পণ্য বিয়োগ, আবার প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পাবো। তো আমাদের এখানে উৎপাদন ব্যয় বের করা আছে, ওইটা প্রথমে লিখি। উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয় হচ্ছে কত টাকা? 1,06,000 টাকা। 1,06,000। এইটার সাথে যেহেতু এখানে দেখো এখানে কোথাও কিন্তু আমাদের প্রারম্ভিক তৈরি পণ্য বা সমাপনী আংশিক তৈরি পণ্য, প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য সমাপনী আংশিক তৈরি পণ্য কি করা নাই? প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য সমাপনী আংশিক তৈরি পণ্য দেওয়া নাই, আছে? দেওয়া নাই। আবার দেওয়া নাই। আবার এখানে দেখো এখানে কিন্তু প্রারম্ভিক তৈরি পণ্য আর সমাপনী তৈরি পণ্যও দেওয়া নাই। প্রারম্ভিক তৈরি পণ্য আর সমাপনী তৈরি পণ্যও দেওয়া নাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা হবে, যেহেতু আমাদের এখানে অবলিক দিয়ে লিখো অবলিক উৎপাদন ব্যয়, যেহেতু প্রারম্ভিক তৈরি পণ্য দেওয়া নাই, সমাপনী তৈরি পণ্য দেওয়া নাই, প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য দেওয়া নাই, সমাপনী আংশিক তৈরি পণ্য দেওয়া নাই, প্রথমে বলছিলাম তখন উৎপাদন ব্যয়টাই হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ও 1,06,000 টাকা। এক কাজ করতে পারো, এই টাকাকে আমরা এখানে নিয়ে আসি, 1,70,000 টাকা বিয়োগ করে আউটার কলামে পাঠাও। তাহলে বিয়োগ করে আউটার কলামে পাঠাইলে কত টাকা আসে? 1,70,000 বিয়োগ 1,06,000, তাহলে 64,000 টাকা। এই 64,000 টাকা হচ্ছে মোট মুনাফা বা মোট লাভ। এটা থেকে আমরা বিয়োগ করব বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতরে প্রথমে অফিস খরচ। অফিস খরচের ভিতরে কি আছে আমরা একটু দেখি। এখানে অফিস খরচের ভিতরে এই যে অফিসের খরচ একটা আছে, সরাসরি অফিস খরচ একটা আছে। এখানে আমরা কলম দিই, কলম দিয়ে আবার লিখি অফিস খরচ। অফিস খরচ 6,000। আরো একটা আছে দেখো এখানে এই যে অফিস ভাড়া দেওয়া আছে। অফিস ভাড়া, অফিস ভাড়া, এই অফিস ভাড়া দেওয়া আছে 800 টাকা। তাহলে 800
আর নাই, যোগ করে আউটার কলাম এই সেকেন্ড কলামে নিয়ে যাও ৬৮০০। এরপরে লিখবো বিক্রয় খরচ। বিক্রয় খরচের মধ্যে দেখো এখানে বিক্রয় খরচের ভিতরে একটা এই যে বিক্রয় পরিবহন একটা দেওয়া আছে ২৫০০, আর কোনোটা নাই, তাহলে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন হচ্ছে ২৫০০, ২৫০০ একটাই আছে, তাহলে যোগ করো ৬৮০০ যোগ ২৫০০ যোগ ২৫০০, তাহলে ৯৩০০। এখন দেখো মোট ব্যয় বের হয়েছে ৯৩০০, আমাদের মোট মুনাফা আছে ৬৪০০০, বিয়োগ ৬৪০০০ থেকে এটা বিয়োগ করব, তাহলে ৫৪৭০০। এই ৫৪৭০০ টাকা হচ্ছে নিট লাভ। শেষ। এটা হচ্ছে আমাদের কি বিক্রিত অর্থাৎ আয় বিবরণী। এখানে একটা বিষয়, আমাদের এখানে যদি প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য, সমাপনী আংশিক তৈরি পণ্য থাকতো, ওই দোনোটাকে আমরা উৎপাদন ব্যয়ের সাথে যোগ বিয়োগ করতাম, তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় বের হইতো, ওটার সাথে প্রারম্ভিক তৈরি পণ্য এবং সমাপনী তৈরি পণ্য যোগ বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হইতো। যেহেতু প্রশ্নে দেওয়া নাই, সেই জন্য উৎপাদন ব্যয়টাই এখানে বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু প্র্যাকটিস করতে হবে। প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী ফরম্যাটটা মুখস্থ করে ফেলবা। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী ফরম্যাটটা মুখস্থ করার পরের কাজ হচ্ছে এখানে কি করবা, এখানে তোমার অঙ্ক, দুই একটা অঙ্ক এরকম দেখে দেখে সমাধান করবা, ইনশাআল্লাহ পারবা। তাহলে আজকে এখানে শেষ করব। তো তোমাদেরকে অবগত করতে চাই যে আমাদের যারা চট্টগ্রামে থাকো, চট্টগ্রামে জিসি মোড এবং চকবাজার দুই জায়গায় আমাদের অফলাইনে বেস চলমান আছে, যারা পড়তে চাও। আর এখানে আমাদের এখানে হচ্ছে যে শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণী না, তোমরা এখানে পড়লে সাথে সাথে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাও একসাথে নিয়ে ফেলতে পারবা। সেই জন্য পড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যারা অফলাইনে পড়তে চাও, তোমরা যে কোনো কলেজের যে কোনো অবস্থায় তোমরা পড়তে পারবা। তোমরা চকবাজার অথবা জিসি যে কোনো বেসে পড়তে পারবা। চকবাজার হচ্ছে বিশেষ করে বিকাল বেলা, আর জিসি মোড় হচ্ছে সকালবেলা। আর যারা অনলাইনে পড়তে চাও বা চট্টগ্রামের বাইরে যারা থাকো, যাদের পক্ষে অফলাইনে এসে পড়া সম্ভব নয়, তোমরা অনলাইনে পড়ার সুযোগ আছে। অনলাইনে পড়ার জন্য যোগাযোগ করবা, এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবা বা মেসেজ করবা হোয়াটসঅ্যাপে। আশা করি ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, ভালো একটা রেজাল্ট করাইতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু রেজাল্ট না, পাস করাবো না, ইনশাআল্লাহ ভালো একটা বেসিক, ভালো একটা স্টুডেন্ট হিসাবে ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবো, ওই কনফিডেন্সটা আছে। তাহলে তোমরা একটু নিজেরা ক্লাসগুলা করবা, আর অনলাইনে বা অফলাইনে পড়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আর ক্লাসগুলো একটু নিয়মিত দেখবা, আর বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে একটু শেয়ার করে দিবা। ওদের সাথে শেয়ার করলে ওরাও উপকৃত হবে, আমিও খুশি হব। ওকে, আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।